হলো এটা? পুরো জাতি জানতে চায় কিভাবে বাংলাদেশ নেপালের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিল এবং বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জিতলো। কি ঘটলো এটা? সেখানে তানজিম সাকিব কিভাবে ধাক্কা দিলেন নেপালের ব্যাটসম্যানকে? আমার সঙ্গে আছেন রায়হান মাসুদ, দেখতে চোখ রাখবেন এই চ্যানেলে। রায়হান, কেমন হলো শুরুটা? খুবই বাজে। কেন এত বাজে শুরু? আসলে একটা জিনিস মজার কথা বলি আপনাদের, নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কার ম্যাচটা যদি বাংলাদেশের আগে হইতো, কালকে রাতেও যদি হইতো, বাংলাদেশের এই কষ্টটা করা লাগতো না। এত কষ্ট করে জিতলো। শুধু বাংলাদেশের, আমাদের কষ্টটা নাই? ফ্যানদের, দর্শকদের ভোরবেলা উঠে এই টেনশন, ঈদের দিন, ঈদের দিন এবং নামাজে গিয়ে আজকে সত্যিকার আমি শিওর আপনি যদি ভক্ত হয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেটে, নিশ্চিতভাবে দু হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ম্যাচটা বাংলাদেশে জিতায় দাও। আমার কেন জানি মনে হয় না বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যানরা এত ধৈর্যশীল। কেন? আমার মনে হয় এরা হচ্ছে ফেসবুকে এগুলো নিয়ে কান্নাকাটি করে, ফেসবুক পর্যন্ত শেষ। এটা নিয়ে যে ওই যে এগুলো আমার মনে হয়। তুই শ্রীলঙ্কার নেদারল্যান্ডসের কথা বলে আমার একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা আমাদের আপন ভাই। শ্রীলঙ্কা একমাত্র শ্রীলঙ্কা, কারণ যখন বাংলাদেশের ব্যাটিং দেখার পরে মনে হচ্ছিল শ্রীলঙ্কার পোস্ট দেখতেছিলাম, সে নাকি শ্রীলঙ্কার ডাইহার্ড ফ্যান হয়ে গেছে আজকে। যেই বাংলাদেশ জিতলো সে লেখছে ধুর শ্রীলঙ্কা, এগুলো কেউ গোনায় ধরে নাকি। আমার সঙ্গে আজকে একজন ছিল, এক ছোট ভাই খেলা দেখছে। খেলা দেখার আমরা নামাজের আগে স্কোরটা দেখে নামাজ পড়ে বের হওয়ার পর যখন দেখলাম বাংলাদেশ জিতে গেছে, জেতার পরে ওর রিয়াকশন, দূর এটা কোনো কাজ হইলো? আমি বললাম মানে এই প্রথম খারাপ লাগতেছে বাংলাদেশ জেতার জন্য। সেও চাচ্ছিল নেপালের জয়। আচ্ছা আচ্ছা, নেপাল কিন্তু এবার খুব ইন্টারেস্টিং খেলা খেলছে এবং তারা সাউথ আফ্রিকা এবং বাংলাদেশকে অলমোস্ট কাছাকাছি একটা মার্জিনে গিয়েছিল। কিন্তু আজকের ম্যাচে আমার আসলে কখনোই মনে হয় নাই যে বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে। কারণ হচ্ছে আমার কাছে শুরু থেকেই মনে হচ্ছিল যে এই উইকেটে 106 থেকে 105 রান অনেক বেশি ডিফেন্ডেবল, 160-70-এর সমান। আর তানজিম সাকিব আজকে যে শুরুটা করছে ভাই, মানে আগুনের গোলা মারছে। আন্ডার 19 এর মতো না? খুব মিস করি এই বিশ্বকাপে। তিনি হচ্ছেন সাইফুদ্দিন। প্রতি ম্যাচে 20-22 রানের যে একটা ওভার হয়, ওইটা আমি খুবই মিস করতেছি ভাই। আচ্ছা, ওটা যদি দিত সাইফুদ্দিন 20-22, মোস্তাফিজ কিন্তু 19তম ওভারে এসে সেটা পোষায় দিত, ঠিক কিনা? সাইফুদ্দিন তো 20তম ওভারটা করতো বিপিএল এর স্মৃতি থেকে, দেন 22 রান টার্গেট সাইফুদ্দিন। আমি এইটুকু কনফিডেন্স আমার সাইফুদ্দিনের উপর আছে যে তিনি 22 রান আমার ধারণা দিয়ে আসতেন 5 বলে, মোটামুটি 6 বল লাগতো না। আচ্ছা, আমরা যতই মজা করি, কয়েকটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে বাংলাদেশ এই প্রথমবার টি-20 বিশ্বকাপে 3টা ম্যাচ জিতছে। এর আগে কখনোই বিশ্বকাপে 3টা ম্যাচ বাংলাদেশ জেতে নাই। বলে রাখি হাতুরু সিং হেটারদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে হাতুরু সিং এখনো পর্যন্ত, যদি 2007 বিশ্বকাপটা আমার প্রিয় বিশ্বকাপ পার্সোনালি, কিন্তু ধরা হয় যে 15 বিশ্বকাপ, যেহেতু কোয়ার্টার ফাইনাল নামটা আছে, 15টা আমাদের সফলতম বিশ্বকাপ। 3টা ম্যাচ সবগুলোতেই জিতছে, কিন্তু 15টা একটু স্পেশাল বলা হয়। 15তেও কোচ ছিলেন হাতুরু সিংহে এবং এবার বাংলাদেশের সফলতম টি-20 বিশ্বকাপ এবারও কোচ হাতুরু সিংহে। এবং তিনি কিন্তু আমি মনে করি বাংলাদেশ দলটা যে ধরনের কম স্কিল নিয়ে বা কম গেম সেন্স নিয়ে খেলতে নামে, তার প্ল্যানিংটা ভালো সেই তুলনায়। এবং তিনি আজকে একটা জায়গায় আমার কাছে আলাদাভাবে চোখে পড়ছে যে তাসকিন কিন্তু আজকের পিচ অ্যাসেস করতে পারে না ভালো মতো। তিনি তাসকিনকে আলাদা করে সাইড লাইনে নিয়ে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় উপদেশ দিচ্ছিলেন এবং তাসকিন যখন ব্যাক করলেন তার পরের ওভারটা বেটার ওভার করছে তাসকিন। তাসকিন আজকে যে রান দিয়েছিল প্রায় এটা নর্মাল ডেতে 4 ওভারে 60-এর মতো। আরেকটা জিনিস, সাকিব আল হাসানকে এখনো পর্যন্ত আমরা ফুল কোটা বোধহয় পূরণ করতে দেখি নাই বিশ্বকাপে। এইটা আমি আজকে বাইরে বলতেছিলাম যে একটা জিনিস, যে এই বিশ্বকাপে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? অনেক সিরিয়াস নোট, ভেরি সিরিয়াস নোট, সাকিব আল হাসানের উপর নির্ভরশীল না দলটা, একেবারেই না। যেমন সাকিব আল হাসান অনেকটা ইররিলেভেন্ট, তিনি জাস্ট টিমে আছেন, তিনি আমাদের টপ অর্ডারের মতো। হ্যাঁ, তিনি জাস্ট টিমে আছেন। ওকে, হয়তো তার আজকের 15 রানটাও গুরুত্বপূর্ণ। বাবা, নেদারল্যান্ডসের সঙ্গে তো সেই জিতাইলো নাকি? ওই তো মানে জিতাইছে, বাট আমি বলবো যে সাকিব আল হাসান দ্বারা যে পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি, সাকিব আল হাসান নামের যে ভার, ওই ভারটা অনেকখানি নিচে নেমে আসছে, এইটা একটা ভালো দিক। আবার একই সাথে ধরেন আজকে একটা জিনিস আমি দেখছি, প্রথমবারের মতো আমার ধারণা সাকিব জীবনে অনেক বাজে বলে আউট হয়েছে, অনেক বাজে বল, অফ স্টাম্পের বাইরে বল ড্র্যাগ করে বাজে শট খেলে গুরুত্বপূর্ণ সময়ে। আজকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করার পর তিনি যে হতাশা প্রকাশ করেছেন নিচে বসে, এটা আমি কখনো দেখি নাই। ইনসেইন, মানে এইভাবে উনি নিজের আউটও কখনো এতটা বিরক্ত, এতটা। এইটা শুনে মনে হচ্ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করার পর সাকিব কিন্তু বোলার হিসেবে আউট করে নাই, ব্যাটসম্যান হিসেবে। যারা খেলাটা দেখেছেন জানেন। তবে বাংলাদেশের সামনে এখন কি অপেক্ষা করছে সুপার 8, আমরা এবার সেটা নিয়ে কথা বলবো। অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী আফগানিস্তান। প্রতিশোধ কি এবার হবে? রায়হান মাসুদ আছে আমার সঙ্গে, আবারও যাচ্ছি আমরা তার কাছে আলোচনায়। বলো রায়হান।
আরেকবার বলবেন কি বলছেন? না, ভুলে গেছি আমি কি বলছি। যে কথা বলতেছিলেন সুপার এইটে বাংলাদেশ আসলে প্রতি ম্যাচেই টসে নামবে একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে বাংলাদেশ রানে হারবে না উইকেটে হারবে, এইটা ডিসাইড হবে টসে। কেন, মানে কিভাবে হারবে এটা নিশ্চিত? এখন রানে হারবে মানে এটা কেমনে শিওর? কেমনে শিওর মানে আপনি কি মনে করেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ জিতবে? কেন জিতবে না? যে উইকেটে খেলা হচ্ছে মিরপুরের, আমরা অস্ট্রেলিয়াকে হারাইছি না? অস্ট্রেলিয়া এই উইকেটেই 200 রান করছে এবারে টি-20 বিশ্বকাপে। শ্রীলঙ্কা সহ দুই মাত্র দল, তারা খুব সম্ভবত প্রথম দল ছিল 200 করছে, তাও ইংল্যান্ডের বিপক্ষে। আচ্ছা, অস্ট্রেলিয়া বাদ দিলাম, ইন্ডিয়াতে আমরা হারাবো না? ইন্ডিয়ার সাথে চান্স একেবারে নাই তা না, আমার মনে হয় 1%-এর মতো চান্স আছে। উইন প্রেডিক্টর 1%, বাংলাদেশ 99%। শোনো রায়হান, তুমি এবং আমরা দুজনেই খেলার আগে অনেক কিছু বলছিলাম, মায়ের দোয়া ক্রিকেট টিম, মজা করছি, সেই দলটা কিন্তু এখন সুপার এইট। মায়ের দোয়া ক্রিকেট টিমই তো শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা জিতছেন, এটা মাহমুদুল্লাহ রিয়াদ যে দৌড়টা দিছিল, এটা স্টাম্পে লাগে না, এটা মায়ের দোয়া ছাড়া পসিবল? আচ্ছা, সুপার এইটটা গিয়ে জেতার পরে সেমিফাইনাল যাওয়ার পরে কিন্তু আবার আমরা এইসব নিয়ে আলাপ করবো, কথা বলবো নাকি? এবং দুইজনের পারফরমেন্স এখনো পর্যন্ত বাকি এই টিমের, লিটন আর শান্ত। আমার ধারণা এই দুইজন ফাইনাল ম্যাচের জন্য তুলে রাখছেন। ফাইনালের জন্য তুলে হ্যাঁ, ফাইনাল ম্যাচে আমার ধারণা লিটন অ্যাটলিস্ট 25 বলে 11 রান তো করবেই, আর শান্ত এরকম 15-20 বল খেলে অ্যাটলিস্ট 7-8 রান তো করবেই। হ্যাঁ করবেই, শিওর। আচ্ছা, আমি একটা এবারে প্রশ্ন করতে চাই রায়হান এবং সবার জন্যই, নাজমুল হোসেন শান্ত কি পৃথিবীর ইতিহাসের বেস্ট নন পারফর্মিং ক্যাপ্টেন কিনা? কারণ তিনি ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো করছেন। পৃথিবীর ইতিহাসে বেস্ট নন পারফর্মিং ক্যাপ্টেন কিনা? হ্যাঁ, হইতে পারে, এটা হইতে পারে। তার কাছাকাছি আর কে থাকতে পারে? বেস্ট যদি বলেন, তার কাছাকাছি আর কেউ নাই আসলে। কারণ হচ্ছে বাংলাদেশ এর আগে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন যিনি ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তিনি যেবার 1 উইকেট নিয়েছিলেন, বাংলাদেশ আসলে অত ভালো পারফর্ম করতে পারে নাই, কিন্তু তাও টপ 8-এ ছিল, মানে 8 নম্বর দল ছিল 10 দলের মধ্যে। এবার 20 দলের মধ্যে 8 নম্বর যেহেতু আর একটু ভালো দেখাইতেছে, ধরেন 25 জনের মধ্যে আপনি সেরা 10-এ আছেন, খারাপ না, মানে প্রথম লটে আপনি আছেন, ওইটা বোঝা যাচ্ছে। তা আরও একটা জিনিস আমি বলতে চাই, এখানে আসলে এবারে বিশ্বকাপে কিন্তু বড় বড় প্লেয়ারদের পারফরমেন্স এখনো ডিউ। বিরাট কোহলি, রোহিত শর্মা, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, বড় বড় প্লেয়ারদের। এবং আপনি হাসতেছেন, আপনি র্যাঙ্কিং দেখেন, লিটন কুমার দাস এবং রোহিত শান্ত দুইজনই কিন্তু রোহিত কোহলির উপরে আছে এখনো পর্যন্ত টি20 ব্যাটিং র্যাঙ্কিং এ। সিরিয়াসলি? এটা আমি জানি না, আইল চেক। আচ্ছা, শিওর তুই এটা কনফিডেন্টলি হ্যাঁ। বলতেছিস? কোন দিক দিয়া? কারণ ওরা টি-20 ম্যাচ বেশি খেলে না তো এজন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা এই যে বাংলাদেশের খালি লিটন শান্তর কথা বলতেছি টপ অর্ডার, সাউথ আফ্রিকা কি করতেছে? তাদেরও তো টপ অর্ডারের অবস্থা খারাপ। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের আসলে তুলনা করা উচিত হবে না, কারণ ওরা এখন মায়ের দোয়া ক্রিকেট টিম। ওরা চোকার্স যে তকমাটা সেটা একটু একটু করে ভাঙছে, কখনো 6 ঠেকায়া, কখনো লাস্ট Run 2 out বলে করে। 2 রান চেস করে, মানে ডিফেন্ড করে। আবার কখনো দেখবেন যে আপনি নেদারল্যান্ডসের সাথে ম্যাচটা কি হয়েছে ভাই, এটা ফুটবল দেখতেছি, পেনাল্টি শুট আউট, 4 রানে 3 উইকেট, 4/3 লাখ। আমি কি বলছি, পেনাল্টি শুট আউট চলতেছে ভাই, 12 রানে 4 উইকেট, ওইখান থেকে ম্যাচ জিতে নিচ্ছে। সো আবার আরেকটা জিনিস, এটা সিরিয়াস টোনে বলতেছি, সিরিয়াস আবার বলে নেওয়া লাগে ভাই। হ্যাঁ সিরিয়াস। এনরিক ক্লাসেন, এই প্লেয়ারটার উপর আমার রেসপেক্ট বাড়ছে। আমার এতদিন তারে মনে হতো কি একটা এআই প্লেয়ার, যেখানেই বল মারে 6 মারতেছে, যাই করতেছে 6 মারে। হাসান মাহমুদ ভালো বলতে পারবেন তিনি, নাসুম ভালো বলতে পারবেন। এবার যেটা দেখছি, কঠিন সব মুহূর্তে সে মাঠে নামে, মাথা ঠান্ডা রাখে, 35 বলে 30, 47 বলে 44, এরকম একটা স্কোর করে বের হয় এবং ম্যাচ জিতে আনতেছে। এই জিনিসটা থেকে আমার মনে হয় যারা টিপিক্যাল হার্ড হিটার, যারা মনে করে যে হার্ড হিটিং মানেই প্রতি বলে আমার ছক্কা মারতে হবে, একটা শোম্যানশিপ, তাদের শেখার আছে। বিশেষ করে আজকের ম্যাচে আমি রিশাদের কথা আলাদাভাবে বলবো। রিশাদ একটা yes. ওভারে 10 রান নেওয়ার পর Yes. যেভাবে স্ট্রেইটে মারলেন, আমার কাছে মনে হয় না এটা খুব একটা ভালো। এবং যেখানে ফিল্ডার আছে, ফিল্ডার ছাড়া আপনি মারেন, আমার মনে হয় রিশাদদের এখান থেকে শেখার আছে। কারণ রিশাদ যদি আজকে আরেকটু সেন্সিবল খেলতো, 130 ওয়াজ অন দ্য কার্ড। মানে এত কিছুর পর আমার মনে হয় রিশাদকে এইভাবে একটু কাঠগড়ায় তোলাটা বোধহয় অন্যায় হচ্ছে। এখন যেহেতু বড় ম্যাচ আছে সামনে, আপনি এখন তো এই ছোট ছোট জিনিসগুলো আসলে পার্থক্য করে। বেশ করে ধরেন আজকে আরো একটা জিনিস, লিটন দাস অসাধারণ কিপার, নো ডাউট, কিন্তু রিশাদের বল তাকে আসলে জাজ করতে হবে। রিশাদের বল তাকে জাজ করতে হবে। আর একটু ওই পাশে সরেন, আপনি বেশি কাছে চলে আসতেছেন। রিশাদের বল আসলে তাকে জাজ করতে হবে, কারণ রিশাদের 2টা বল আজকে তার বাইয়ে প্রায় 4 হয়ে যাচ্ছিল। ধরেন আপনি টি-20 ম্যাচে হারবেন, যখন 20-25 রানে হারবেন, তখন আপনার কাছে ব্যবধানটা মনে হবে ওকে আমরা হারছি। কিন্তু যখন 5-10 রানে হারবেন, এই মিসগুলা তখন আপনার কাছে পড়াবে, যে এই মিসটা পায়ে লাগা 4 হয়ে যাচ্ছে, এই মিসগুলা।
আমাদের রিয়াদের যে একটা নট আউট 4 হয়ে গেল আমরা পাই নাই, ওইটা কিন্তু আমরা চ্যাম্পিয়ন হইতাম। চ্যাম্পিয়ন হইলে আমরা কি হইতো, আমরা ওই যে ওই গ্রুপটায় পড়তাম যেখানে আরো ছোট ছোট আমাদের সম্ভাবনার বিলিটিটা আরেকটু বাড়তো। কিছুটা বাড়তো হয়তো। সাউথ আফ্রিকা আমাদের সাথে নেক্সট ম্যাচে নিশ্চিতভাবে আরেকটু নার্ভাস থাকতো। ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, সেদিক থেকে আবার অস্ট্রেলিয়া ইন্ডিয়া কোয়ার্টার ফাইনালের মতো মোমেন্টামে অনেক বেশি অজেয় লাগে আমার কাছে। বিশেষ করে অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি, ইন্ডিয়াটাও। তবে যাই হোক, আমরা যত কথাই বলি ভুলে যাবেন না যে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স করা কিন্তু এখনো বাকি। কিন্তু সেটা কি সুপার 8-এ বাকি নাকি সেমিফাইনাল ফাইনালে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবারও হাজির হব। তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, ঈদ মোবারক। ও ঈদ মোবারক ভাই। না কি লিটন দাস কই, আমাদের সরাও, দুইজনকে আলাদা করো।